ট্রেক করে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে নজির তৈরি করলেন মালদার শিক্ষক কাঞ্চন কুমার বসু। জেলায় হাতে গোনা কয়েকজনই এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং করে গেছেন। তাদের মধ্যে নতুন করে যোগ হল কাঞ্চনের নামও। এভারেস্ট বেস ক্যাম্প ছুলেন কোনো রকম গাইড কিংবা পোর্টার ছাড়াই, একাই, তাও আবার সালেরি থেকে এবিসি পর্যন্ত প্রায় 165 কিলোমিটার পথ। যাওয়ার পর আবার ওই পথ ধরেই ফেরা। যদিও ইদানিং এভারেস্ট বেস ক্যাম্প যাওয়াটা খুব একটা দুষ্কর নয়। এই সুরকে এখান থেকে পরের দিন আমরা ট্রেক স্টার্ট করে আমরা থামডান্ডা হয়ে চৌড়ি খড়কা হয়ে আমরা ফাগডিং জোরসালে হয়ে আমরা এই জায়গাটায় চলে আসি। এই জায়গাটার নাম হচ্ছে মঞ্জো। এই মঞ্জোতে সাগরমাথা ন্যাশনাল পার্কের যে পারমিশন আমাদের ট্রেকের সোলখম্বু ডিস্ট্রিক্টের, সেই পারমিশনটা করে আমরা এখানে মঞ্জোতে ছিলাম। পরের দিন আমরা মঞ্জো থেকে বেরিয়ে নামচে বাজার হয়ে খুমজুং হয়ে চলে আসি সানাসা। এই সানাসাতে গিয়ে আবার স্টে করি। আমাদের মোটামুটি 8 থেকে 9 ঘন্টা করে প্রতিদিন ট্রেক হচ্ছিল। সকালে 6টায় বেরাতাম আর 2:30, 3টে, 4টের দিকে আমরা ঢুকতাম। তারপরের দিন আমরা এখানে সানাসা থেকে বেরিয়ে পেংবোচে ক্রস করে চলে আসি এই জায়গাটায় সোমোরে 4040 মিটার উচ্চতা। এখান থেকে আমাদের টিম একটু ভাগ হয়ে যায়, গিয়ে একটা টিম ডান দিকে ডিংবোচে চলে যায়। আমি একা সোলো শুরু করে দিই এখান থেকে থুকলা হয়ে আমি চলে যাই এখানে লবুচে। এই লবুচে হচ্ছে 5139 মিটার। এইখানে গিয়ে আমরা প্রায় 17,000 ফিট ওপরে আমাকে থাকতে হয়। পরের দিন সকালবেলা লবুচে থেকে আমি এখান থেকে 6টার সময় স্টার্ট করি ভোরবেলা। ওখান থেকে চলে যাই 3 ঘন্টা ক্রস করে গোরক্ষিপ থেকে আরও 2 ঘন্টা 3 ঘন্টা ক্রস করে এভারেস্ট বেস ক্যাম্প। আবার এভারেস্ট বেস ক্যাম্প থেকে গোরক্ষিপ এসে এখানে আমরা লাঞ্চ করে আবার আমি লবুচে নেমে চলে আসি। নেপালের সালেরি থেকে ট্রেক করে প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে বিপদ সংকুল পথ পেরিয়ে যাওয়া, প্রতি মুহূর্তে সেখানে বিপদের হাতছানি, এমন কঠিন অভিযানে সফল করে ফিরলেন পর্বতারোহী কাঞ্চন কুমার বসু। ইংরেজবাজার শহরের নেতাজি পার্ক গৌর বাঁধ রোডে বাড়ি তার। তিনি নরহাট্টা GS হাই স্কুলের শিক্ষক। পাহাড়ে ট্রেক করা তার বহুদিনের নেশা। 2005 সাল থেকে শুরু। সান্দাকফু 3 বার ট্রেক করে ফেলেছেন। তারপর একে একে সিকিমের নৈনাম টপ, নেপালের পুনহিল অন্নপূর্ণা বেস ক্যাম্প, এরপর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের অধীনে পর্বতারোহণের 24 দিনের বিশেষ প্রশিক্ষণ নেন দার্জিলিংয়ে। এরপর এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক করার স্বপ্ন দেখা শুরু। সব বাধা অতিক্রম করে অবশেষে গত 27শে সেপ্টেম্বর নেপালের সালুরি থেকে ট্রেক শুরু করেন। একাদশীর দিন গোরক্ষিপ হয়ে সকাল 11:10 পৌঁছন হিমালয়ের 5360 মিটার উচ্চতায় এভারেস্ট বেস ক্যাম্পে। যদিও এরপর থেকেই শুরু প্রাকৃতিক দুর্যোগের। ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে। খুব কাছ থেকে দেখা পাহাড়ি প্রকৃতির রুদ্রমূর্তি, তীব্র ঠান্ডা, তুষারপাত, বৃষ্টি, ধস খুব কাছ থেকে দেখা তাঁর। পাশাপাশি দুধকোশী নদীর ভয়ঙ্কর চেহারাও দেখা খুব কাছ থেকেই। হিমালয়কে বরাবর আমি ভালোবেসে এসেছি ছোটবেলা থেকেই, কিন্তু হিমালয়ের সাথে আমার মেলবন্ধন ঘটে 2005 সালে সান্দাকফু ট্রেকিংয়ের হাত ধরে। তারপরে আস্তে আস্তে 2005 সালে সান্দাকফু, 2008 সালে আবার সান্দাকফু উইন্টার বরফের মধ্যে শুরু করে দিই। এরপরে আস্তে আস্তে পাহাড়ের সাথে মেলবন্ধন হতে হতে 2017 সালে আমি চলে যাই প্রথম নেপাল থেকে আমরা প্রথম করি পুনহিল। সেই পুনহিল ট্রেকিং এবং তার সাথে অন্নপূর্ণা বেস ক্যাম্পের কিছুটাও আমরা করে ফেলি সেই সময় 2017 সালে। আস্তে আস্তে দিন গড়িয়ে যায় এবং 2021 সালে আমি প্রথম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট HMI, ওখান থেকে আমি বেসিক ট্রেনিংটা করে ফেলি। 28 দিনের বেসিক ট্রেনিং, যেটা সিকিমের চৌড়িখাঙে হয়েছিল, সেখান থেকে ওটা করি এবং আস্তে আস্তে আমার স্বপ্ন জাগতে শুরু করে আমি এভারেস্ট বেস ক্যাম্প যাব এবং সেই এভারেস্ট বেস ক্যাম্পের স্বপ্ন 2025 সালে আমি করে ফেলি এবং কিছুটা দলগতভাবে শুরু করলেও সেটা আমি একা এবং সোলো হিসেবে কমপ্লিট করি। বেস ক্যাম্পটা স্পেশাল বিশেষ করে যে বর্তমানে বিভিন্ন টিম বা বিভিন্ন এক্সপিডিশন যে কোম্পানিগুলো
ওরা সবাই নিয়ে যাচ্ছে হেলিকপ্টার এবং প্লেনের মাধ্যমে, যেটা হচ্ছে কাঠমান্ডু টু লুকলা, এবং লুকলা হয়ে ট্রেকিং স্টার্ট করছে এবং প্রচুর গজিয়ে উঠেছে যে প্রাইভেট হেলিকপ্টার সার্ভিস, এবং হেলিকপ্টার সার্ভিসে ওরা বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় নামিয়ে দিচ্ছে। কিন্তু প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল, যেটা রাধানাথ সিকদার এবং তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি 1953 সালে সর্বপ্রথম শুরু করেছিল যে রুটটা ধরে, যেটাকে আমরা ক্লাসিক্যাল রুট বলি, সেই ক্লাসিক্যাল রুটটা সালেরি, সুরকে, থামডান্ডা হয়ে একদম সম্পূর্ণ পথব্রজে এবং খুব নির্জন জায়গা দিয়ে যেতে হয়, সেই রুটটা দিয়েই আমার এভারেস্ট বেস ক্যাম্প জয় করার খুব ইচ্ছে ছিল, যেখানে কোনো হেলিকপ্টার, কোনো চার্টার্ড প্লেন এর সাহায্য আমি নেব না। ওরা যে ক্লাসিক্যাল রুট দিয়ে 1953 সালে সর্বপ্রথম করেছিল, সেই রুটটাই আমি বেছে নিয়েছিলাম। এটাই হচ্ছে আমার এই এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার মূল উদ্দেশ্য ছিল, যাতে করে এই রুটটাকে আবার নতুন করে সকলের সামনে তুলে ধরা, যে তারা কি পরিশ্রম করে, কি কষ্ট করে তারা এই রুট দিয়ে তারা এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছিল। যদিও সেটা বর্তমান যুগের বা ইয়ং জেনারেশনেরা যারা হেলিকপ্টার এবং চার্টার্ড প্লেনে যাচ্ছে তারা হয়তো বুঝতে পারবে না। আমি সেই দিকটাই তুলে ধরার জন্য পুরনো পথটাই বেছে নিয়েছি। 2025-এর এই 27শে সেপ্টেম্বর থেকে প্রথমে ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং প্লেজেন্ট ওয়েদার ছিল এবং খুব সুন্দর আমরা যাচ্ছিলাম। কিন্তু দুর্গাপুজোর যতদূর সম্ভব অষ্টমী বা নবমীর পর থেকে উপরে হিমালয়ের প্রচণ্ড পরিমাণে ওয়েদার ফল করতে শুরু করে। ফল করা বলতে হিমালয়ের ওয়েদার কয়েক ঘন্টার মধ্যে স্নো ব্লিজার্ড এবং প্রচণ্ড বৃষ্টি, এবং আমাদের হিমালয়ের ওপরে খুম্বু রিজিয়নে যে নদীটা রয়েছে, দুধকোশি নদী, যেটা খুম্বু গ্লেসিয়ার থেকে নেমে আসছে, ওর রূপ ভয়ঙ্কর হয়ে যায় এবং তার ফলে প্রচণ্ড স্নোফল এবং প্রচণ্ড বৃষ্টিতে বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড এবং বেশ কিছু জায়গায় যে রকফল হতে শুরু করে। তার ফলে আমার যে জার্নিটা যতটা সহজ ছিল, কিন্তু সেই সহজের জায়গাটা কিন্তু আর থাকে না। তার ফলে প্রচণ্ড কষ্টের মধ্যে এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে এবং টোটালটাই ভিজে, 3 দিন ধরে জুতো ভিজে, জামা ভিজে নিয়েই আমাকে কিন্তু ট্রেক করতে হয়েছিল। এখানে একটা ছোট্ট কথা বলতে হয় যে কলকাতার 7 জন এবং মালদার আমি একা দিয়ে সর্বপ্রথম আমরা এই ট্রেকটা শুরু করি, এবং আমার ট্রেকের উদ্দেশ্য ছিল 3টে পাস ক্রস করা, সেখানে কংলা পাস এবং এভারেস্ট বেস ক্যাম্প হয়ে চোলা পাস, বকিওরি এবং রেঞ্জোলা পাস করে ব্যাক করা। তো ট্রেকের শুরুতেই আমার একটা খুব অসুবিধার মধ্যে পড়ে যাই, যে আমি প্রচণ্ড জ্বর এবং সর্দি কাশির মধ্যে পড়ে যাই এবং আমার জ্বর 3-4 জ্বর হয়ে যায়। সেই সময় 2 দিন ওদের সাথে ট্রেক করার পর আমি বুঝতে পারি, আমি যদি টিমের সাথে থাকি তাহলে ওদের যে এত বড় সুন্দর একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার মনও মানতে চাইছিল না যে আমি এভারেস্ট বেস ক্যাম্প যে প্রিপারেশনটা 3-4 মাস ধরে নিয়েছি, সেটা না করেই বাড়ি ফিরে যাব। তখনই আমি একটা কঠিন পরিকল্পনা নিই, সংকল্প নিই যে টিম থেকে আমি বেরিয়ে আমি একা সোলো এভারেস্ট বেস ক্যাম্প করবো এবং ওদের টিমটাকে আমি ছেড়ে দেবো। সেই অনুযায়ী আমরা ডিসিশন নিই এবং সোমরের পরে ওই টিমটা চুকুম হয়ে অন্যদিকে চলে যায় এবং আমি একাই ডিসিশন নিই যে আমি একাই সোলো করব। এটাই হচ্ছে মেন কারণ, যে আমার শারীরিক কন্ডিশনের কথা ভেবে আমি টিমটাকে বাঁচিয়ে দিয়ে আমি একাই সোলো বেস ক্যাম্প করেছিলাম।